লাস্ট দিন কি পড়িয়েছিলাম মনে আছে? স্যার হ্যাঁ বলো একজন। স্যার বাণিজ্যিক ব্যাংকের ঋণ বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে। আচ্ছা তুই একজন একটু রেসপন্স করিও, হ্যাঁ যখন স্লাইড ওপেন থাকে তখন দেখা যায় না আমি আমার কথা শোনা যাচ্ছে কিনা ওটা একটু ক্লিয়ার করিও বারবার। হ্যাঁ জি স্যার। লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছিলাম ওটা একটু রিভিউ করে আসি কারণ ওটা আজকেও একটু দরকার হবে। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন প্রক্রিয়া বা বাণিজ্যিক ব্যাংক আসলে কিভাবে ঋণ সৃষ্টি করতেছে অথবা বাণিজ্যিক ব্যাংক কিভাবে অর্থ সরবরাহ বাড়িয়ে দিচ্ছে, অর্থ সরবরাহ বৃদ্ধি করতে ভূমিকা রাখতেছে। ঠিক আছে, এই টপিকটা একটু রিভিউ করবো এখন আরেকবার। দেখো সহজভাবে বললে আমরা পড়েছিলাম যে কেউ যদি বাণিজ্যিক ব্যাংকে 100 টাকা রাখে, কেউ যদি ব্যাংকে 100 টাকা রাখে সেটা পরবর্তীতে বেড়ে কত টাকা অর্থ সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, মানে কেউ টাকা রাখলো 100 টাকা, সেই 100 টাকা 100 টাকা থাকতেছে না। ব্যাংক যখন লোন দিচ্ছে, লোন দেওয়ার মাধ্যমে এই অর্থ সরবরাহটা বেড়ে যাচ্ছে। ঠিক কত পরিমাণে বাড়ছে মানে এক্সাক্ট অ্যামাউন্টটা ফাইন্ড আউট করা আমাদের পক্ষে পসিবল। ঠিক আছে, সেই এক্সাক্ট অ্যামাউন্টটা আমরা লাস্ট দিনে ফাইন্ড আউট করেছিলাম একটা সূত্রের মাধ্যমে। হ্যাঁ সূত্রটা কিভাবে আসছে ওটা আরেকবার শর্ট রিভিউ করে দিই। দেখো প্রথমে দেখো, ধরো একটা অর্থনীতি সেখানে 1000 টাকাই আছে। ঠিক আছে, ওই 1000 টাকা কেউ ব্যাংকে রাখলো, তাহলে তখন ব্যাংক কোনো লোন দেয় নাই, তখন ব্যাংকের যে ব্যালেন্স শিটটা হবে সেটা এখন স্লাইডে দেখতেছো। হ্যাঁ বাম পাশে অ্যাসেটস মানে পাওনা আর ডান পাশে লায়াবিলিটিস মানে দেনা। 1000 টাকা রাখলো মানে ডিপোজিট আমানত হিসেবে ব্যাংকের কাছে আছে, আবার ওটা রিজার্ভও মানে 1000 টাকায় রিজার্ভ হিসেবে আছে, ওটা হচ্ছে বৈধ লিগ্যাল রিজার্ভ বা বৈধ রিজার্ভ যেটা সেটা। ঠিক আছে, এখন পর্যন্ত ব্যাংক কোনো লোন ক্রিয়েট করে নাই। হ্যাঁ এখন দেখো এই পর্যায়ে এসে ব্যাংক লোন ক্রিয়েট করতে পারবে। হ্যাঁ তবে একটা শর্ত আছে যে ব্যাংক পুরো টাকাটাই লোন হিসেবে দিয়ে দিতে পারবে না। যারা বিনিয়োগকারী তারা ব্যাংক থেকে লোন নিতে যাবে, এখন ব্যাংকের কাছে যে টাকাটা রিজার্ভ আছে তার পুরো টাকাটাই ব্যাংক লোন হিসেবে দিয়ে দিতে পারবে না। হ্যাঁ যতটুকু রিজার্ভ আসতেছে তার একটা নির্দিষ্ট অংশ ব্যাংককে জমা রাখতে হবে ব্যাংকের কাছে, যাতে যে কোনো মুহূর্তে কেউ টাকা চাইতে পারে, টাকা নিতে আসতে পারে, যারা সঞ্চয়কারী তাদেরকে টাকাটা ফেরত দেওয়া যায়। ঠিক আছে, ওটাকে বলে রিজার্ভ ডিপোজিট রেশিও, মানে তুমি যত টাকা জমা রাখছো আমানতের তার কত অংশ ব্যাংক রিজার্ভ হিসেবে জমা রেখে দিবে, লোন দিবে না। ধরো 20% টাকা, মানে কেউ 100 টাকা রাখলে তার 20 টাকা ব্যাংক রিজার্ভ হিসেবে রাখবে আর বাকি 80 টাকা ব্যাংক লোন হিসেবে দিবে। ঠিক আছে, তোমরা কি শুনতে পারতেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো এখন দেখো কতটুকু বলছিলাম, 20% টাকা, ধরো 1000 টাকা রাখলো, এর 20% টাকা 100 টাকায় 20 টাকা হলে 1000 টাকায় 200 টাকা রিজার্ভ হিসেবে রাখলো। ঠিক আছে, আর বাকি 800 টাকা তাহলে এখন ব্যাংক লোন হিসেবে দিয়ে দিতে পারবে, তাই না? একটু রেসপন্স করো দু একজন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে যখন এই 800 টাকা আরেকজনকে লোন হিসেবে দিল তখন অর্থনীতিতে মোট কত টাকা আছে? 1800 টাকা। 1800 টাকা। গুড। হ্যাঁ অর্থ সরবরাহের দুইটা উপাদান, একটা হচ্ছে কারেন্সি মানে যেটা মানুষের হাতে আছে সেই টাকাটা, আর যেটা ব্যাংকে ডিপোজিট হিসেবে আছে সেই টাকাটা। তাহলে ব্যাংকে এখন আছে 1000 টাকা আর লোন হিসেবে মানুষের হাতে আছে 800 টাকা, তাহলে মোট 1800 টাকা অর্থনীতিতে আছে। ঠিক আছে, এখন এই প্রসেসটা চলতে থাকবে, অর্থাৎ যত টাকা ব্যাংকের কাছে থাকবে তার 20% ব্যাংক রেখে বাকি টাকাটা বারবার লোন হিসেবে দিতে থাকবে। ঠিক আছে, তাহলে এরপরে দেখো এখন এখানে আমরা চিন্তা করতেছি বা কল্পনা করতেছি যে ব্যাংক
মানে যে টাকাটা লোন হিসেবে আসছে ওই টাকাটা আবার মানে ওই টাকাটাই ডিপোজিট হিসেবে পুরো টাকাটাই ব্যাংকে জমা রাখা হচ্ছে, ঠিক আছে? তাহলে 800 টাকা লোন দেওয়া হয়েছিল, ওই 800 টাকা আরো একটা ব্যাংকে রাখা হলো, ঠিক আছে? সেটার 20% রিজার্ভ রাখতে হবে। তাহলে 800 টাকার 20% হলো 160 টাকা, ঠিক আছে? 160 টাকা রাখার পর লোন হিসেবে তাহলে 640 টাকা, বাকি টাকাটা লোন হিসেবে দিতে পারবে। 640 টাকা লোন হিসেবে দিয়ে দেওয়া হলো, হ্যাঁ? এরপর এই 640 টাকা আবার আরো একটা ব্যাংকে ডিপোজিট করা হলো। তাহলে দেখো বাম পাশে 640 টাকার 20% রিজার্ভ হিসেবে রাখতে হবে 128 টাকা। এরপরে বাকি টাকাটা লোন হিসেবে দিয়ে দিবে, তাহলে বাকি থাকে 512 টাকা। এখন এই প্রসেসটা চলতে থাকবে, ঠিক আছে? কখন শেষ হবে? যখন সবগুলো রিজার্ভ লোন হিসেবে দিয়ে দেওয়া শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখন এক্সাক্ট কত টাকা যখন রিজার্ভ রিকোয়ারমেন্ট মানে 20% টাকা জমা রাখতে হচ্ছে, তখন এক্সাক্ট কত টাকা অর্থ সরবরাহ বাড়তেছে, এটা এখন আমরা একটা সূত্রের মাধ্যমে বের করছিলাম, ঠিক আছে? সূত্রটা কি ছিল, কারো মনে আছে? স্যার 1000 into 1/RR। 1000 বলা যাবে না, হ্যাঁ? প্রাথমিক আমানতের পরিমাণ গুণ 1/RR, হ্যাঁ? তাহলে একটু দেখো, এটা আমি হিসাব করে রাখছিলাম, স্ক্রিনশট নিয়ে কেউ একটু দেখিও, এখন করলে এটা একটু জটিল হয়ে যাবে, আমি ক্লাসে অথবা অন্য কোনো সময় এটা বুঝিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে না? কি লিখবো স্যার? সূত্রটা লিখো, সূত্র যেটা বলছি, হ্যাঁ? এখানে লেখা আছে, নিচে দেখো, যখন 1000 টাকা রাখা হলো, সেটা লোন সৃষ্টি করতে করতে লাস্ট পর্যায়ে গিয়ে কত টাকা সৃষ্টি হচ্ছে। এখানে দেখো, মূল টার্ম হচ্ছে 1/RR বা রিজার্ভ রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয় রিজার্ভ, হ্যাঁ? অর্থাৎ এখানে আমরা ধরে নিছি 20% টাকা রিজার্ভ হিসেবে রাখতে হচ্ছে ব্যাংকে। এখন একটু তোমরা হিসাব করো তো, যদি 10% টাকা রাখা হতো রিজার্ভ হিসেবে ব্যাংক 10% টাকা রাখতো, বাকি টাকাটা লোন হিসেবে দিয়ে দিত, তাহলে 1000 টাকা থেকে কত টাকা তৈরি হতো একটু হিসাব করে দেখাও তো আমাকে। ধরো 1000 টাকা প্রাথমিক আমানত, এখন রিজার্ভের পরিমাণ 10%, মানে 100 টাকায় 10 টাকা ব্যাংক রেখে বাকি 90 টাকা লোন হিসেবে দিবে। তাহলে অর্থনীতিতে কত টাকা তৈরি হচ্ছে এটা আমাকে একটু হিসাবে দেখো, অর্থ সরবরাহ কতটুকু বাড়তেছে এটা একটু হিসাব করে দেখাও। হ্যাঁ স্যার 10,000। 10,000, হ্যাঁ? সবাই করতে পারছো? 10,000 কিভাবে করছে ও? সবাই জি স্যার 10,000ই আসে। স্যার হ্যাঁ, দেখো এখন 10,000 কিভাবে আসলো? মানে আমি যেটা বলতে চাচ্ছি, দেখো, রিজার্ভের পরিমাণ যখন কম হচ্ছে তখন অর্থের পরিমাণ বাড়তেছে না, অর্থ সরবরাহের পরিমাণ বাড়তেছে না? ধরতে পারছো এটা? যখন রিজার্ভের পরিমাণ কম হচ্ছে, অর্থাৎ 10% রিজার্ভ, তখন 1000 টাকা থেকে তৈরি হচ্ছে 10,000 টাকা। আবার যখন রিজার্ভের পরিমাণ 20%, তখন কত টাকা তৈরি হচ্ছে? 1000 টাকা থেকে 5,000 টাকা, ঠিক আছে? একটু ক্লিয়ার সবার কাছে? একটু রেসপন্স করো, একটু ক্লিয়ার জি, কিনা স্যার। সবার কাছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার সূত্রে যখন অঙ্ক করার সময় নিচে ইন্টারেস্টের পরিমাণ চেঞ্জ করতে পারবো, কিন্তু উপরে যে 1 থাকবে ওই 1 তো চেঞ্জ হবে না। না না, 1 to 1ই থাকবে। আচ্ছা স্যার। রিজার্ভ রিকোয়ারমেন্ট যেটা দেওয়া থাকবে ওটাই, তুমি 20% সমান 20/100, 0.2, 1/0.2 সমান 5, আর প্রাথমিক আমানত যেটা দেওয়া থাকবে সেটা। এখানে যদি 1000 এর জায়গায় 100 থাকতো, তাহলে 100 টাকা থেকে কয় টাকা তৈরি হতো বলো তো? 500 টাকা। মূল টার্ম হচ্ছে 1/RR, হ্যাঁ? এটা যত গুণ হবে তত গুণ টাকা তৈরি হবে, ঠিক আছে? আর যদি 10% হয়, তাহলে 10 গুণ টাকা বেশি তৈরি হবে, অর্থ মানে 100 টাকা থেকে 10 গুণ টাকা বেশি হবে, ঠিক আছে?
এই 1/r টার্মটাকে বলা হয় অর্থগুণক। হ্যাঁ, এটা তোমাদের বইয়ে নাই, একটু লিখে রাখতে পারো। 1/r টার্মটাকে বলা হয় মানি মাল্টিপ্লায়ার বা অর্থগুণক। অর্থাৎ 1 টাকা থেকে কত টাকা ক্রিয়েট হচ্ছে লোন দেওয়ার মাধ্যমে, এটাই হচ্ছে অর্থগুণক বা মানি মাল্টিপ্লায়ার। বুঝতে পেরেছো সবাই? তাহলে 1/r টার্মটাকে কি বলা হচ্ছে বলো তো? মানি মাল্টিপ্লায়ার। মানি মাল্টিপ্লায়ার। হ্যাঁ, মানি মাল্টিপ্লায়ার বা অর্থগুণক। হ্যাঁ, আচ্ছা, আর একটু এখন একটু শর্ট রিভিউ করে দিই, এরপর নেক্সট টপিকে যাব। হ্যাঁ, যখন যে টাকাটা ব্যাংকে রাখা হচ্ছে, টাকা রাখার মানে হচ্ছে ব্যাংকের মোট রিজার্ভ বেড়ে যাওয়া। হ্যাঁ, তুমি যখন ব্যাংকে গিয়ে টাকা রাখতেছো তখন ব্যাংকের মোট রিজার্ভ বেড়ে গেল, ঠিক আছে? এখন ওই রিজার্ভের একটা অংশ ব্যাংকে জমা রাখতে হচ্ছে, এটা হচ্ছে প্রয়োজনীয় রিজার্ভ বা রিকোয়ার্ড রিজার্ভ, ঠিক আছে? এরপর যতটুকু রাখা দরকার ততটুকু রাখার পর ব্যাংক অতিরিক্ত রিজার্ভটা লোন হিসেবে দিবে বিনিয়োগকারীদের বা যাদের টাকা দরকার তাদের। এই প্রসেসের মাধ্যমে ব্যাংক টাকা ক্রিয়েট করতেছে বা ব্যাংক টাকার অর্থ সরবরাহ বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখো, টাকা ছাপানো আর টাকা ক্রিয়েট করা দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? টাকা যেটা সরকার ছাপাচ্ছে ওই টাকাটাই তো অর্থনীতিতে শুধু আছে তা না, ঠিক আছে? ওই টাকাটার প্রচলন গতি, আবার ব্যাংক এইভাবে লোন দেওয়ার মাধ্যমে যে টাকাটা তৈরি করতেছে ওই টাকাটার প্রচলন গতি, এই চারটা জিনিস একসাথে মিলে অর্থনীতিতে মোট কত টাকা আছে সেটা ডিটারমাইন করতেছে, মানে অর্থের যোগানটা ডিটারমাইন করতেছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ম্যাথটা কি করছিলা সবাই লাস্ট দিন? এটা একটা বোর্ডের জি, স্যার। কোশ্চেন। হ্যাঁ, এখন এই কোশ্চেনটা সবাই সলভ করতে পারবে কিনা একটু স্লাইডে দেখে আমাকে বলো। জি স্যার। জি স্যার পারবো। হ্যাঁ, ওই ঘ নাম্বারটা দেখো, স্যার কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্তের ফলে অর্থনীতিতে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে? এটার অ্যান্সারটা কিভাবে দিবা বলো তো? চাইনা হ্যাঁ, স্যার এখানে 15% যেটা আছে ওটা কি করব? যে স্যার দুইটার হ্যাঁ, হ্যাঁ, পার্থক্য ওটা বের করব। হ্যাঁ, আগে বের করতে হবে 1/15% দিয়ে রিজার্ভের পরিমাণ কত হচ্ছে, কত টাকা বাড়তেছে অর্থনীতিতে, সেটা আগে বের করতে হবে, ঠিক আছে? মূল বিষয়টা দেখো, প্রশ্ন দেখেই তোমার যেটা ধরতে জানতে হবে। হ্যাঁ, ম্যাথ করার আগেই তোমার যেটা বুঝতে হবে, প্রথমে রিজার্ভের হার কত টাকা ছিল? 5%, অর্থাৎ 5 টাকা রেখে 95 টাকা লোন দিয়ে দিচ্ছে। তাহলে এরপরে দেখো রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে 15%, মানে এখন কম টাকা লোন দিতে পারতেছে, তাই না? তার মানে আগের মানে প্রথমটা থেকে দ্বিতীয়টায় টাকার পরিমাণ কমবে যেহেতু লোন কম দিতে পারতেছে। যত বেশি লোন দিতে পারবে তত বেশি মানি ক্রিয়েট হবে। এখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে যখন রিজার্ভ বাড়িয়ে 5 থেকে 15% করতেছে তখন কি লোন দিতে পারতেছে আগের মতো? আগের থেকে কম, আগে দিত 95 টাকা, এখন দিচ্ছে 85 টাকা। অর্থাৎ এই যে প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়াটা হলো যে অর্থনীতিতে অর্থের সরবরাহ কমে যাবে, অর্থ সরবরাহের পরিমাণ কমে যাবে স্যার। হ্যাঁ, গুড। আর এই টার্মটা এখন দেখো, এখন আমরা নেক্সট টপিকে যাচ্ছি, এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? আমি তাহলে বলে কি নিলাম। হবে স্যার? অর্থের মানে যোগান কমে যাবে স্যার? হ্যাঁ, মানে হ্যাঁ, অর্থের সরবরাহ। যোগান কমে যাবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, দেখো এখন যে টপিকটা পড়বো ঋণ, এটা লাস্ট, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, এটা লাস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এই চ্যাপ্টারে দেখো ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার সমূহ। ঋণ তো তৈরি হচ্ছে, অর্থ সরবরাহ বাড়তেছে। হ্যাঁ, এখন অর্থ সরবরাহ আমরা কি আনলিমিটেড বাড়তে দিতে পারি? পারি না, ঠিক আছে? যে মুদ্রার পরিমাণ তত্ত্বে আমরা পড়েছিলাম, দেখো পরিমাণ তত্ত্বটা একটু আনি স্লাইডে। হ্যাঁ, তাহলে একটু এখানে একটু দেখো, এখানে আমরা পড়েছিলাম যখন অর্থের যোগান বেড়ে যাচ্ছে তখন দাম স্তরও বেড়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এই যে দাম স্তর বেড়ে যাওয়াকে কি বলে বলো তো? স্যার মুদ্রাস্ফীতি। হ্যাঁ, গুড।
মানে যখন একই সাথে অর্থনীতিতে যতগুলো পণ্য সামগ্রী আছে, দ্রব্য বা সেবা আছে, সবগুলোর দাম যখন একসাথে বাড়তে থাকে স্বাভাবিকভাবে, তখন সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। ঠিক আছে? শুধু একটা বা দুইটা জিনিস না, কলমের দাম বাড়লো বা খাতার দাম বাড়লো বা চালের দাম বাড়লো আর কোনো কিছুর দাম বাড়লো না, এটা কিন্তু মুদ্রাস্ফীতি না। হ্যাঁ, যখন সব জিনিসপত্রের দাম সাধারণভাবে বাড়ে তখন সেটাকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি বাড়ার একটা মূল কারণ হচ্ছে, এই মুদ্রার পরিমাণ তত্ত্ব থেকে তোমরা বুঝতে পারো, সেটা হচ্ছে অর্থের যোগান বেড়ে যাওয়া। অর্থের যোগান বেড়ে যাওয়া, কিন্তু অর্থ যেভাবে বাড়তেছে সেভাবে বিনিয়োগ বা দ্রব্য সামগ্রী না বাড়া। যখন উৎপাদন না বাড়ে তখন আমরা টাকা খরচ করার জায়গা পাই না, টাকা কোথায় খরচ করব? তখন একই পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে টাকা খরচ করতে হয়, তখনই দামের স্তরটা বেড়ে যায়। ঠিক আছে? তাহলে মুদ্রাস্ফীতির একটা মূল কারণ বা বড় কারণ হচ্ছে দাম স্তর বেড়ে যাওয়া। এটা একটু খাতায় লিখে রাখো। হ্যাঁ, মুদ্রাস্ফীতি বা দাম স্তর বেড়ে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে অর্থের সরবরাহ বেড়ে যাওয়া। যে হারে অর্থ সরবরাহ বাড়তেছে সে হারে উৎপাদন না বাড়া। অর্থ সরবরাহ বাড়লে তো সমস্যা না, যদি উৎপাদনও বাড়তো আমরা নতুন নতুন পণ্য সামগ্রীতে বা নতুন নতুন জিনিসপত্রে টাকা খরচ করতে পারতাম। যেহেতু টাকাটা বাড়তেছে না বা টাকা খরচ করার স্কোপটা বাড়তেছে না, শুধু টাকাটাই বাড়তেছে, তখনই আসলে সমস্যাটা হয়, মুদ্রাস্ফীতিটা হয়। ক্লিয়ার সবার? স্যার লাইনটা আরেকবার স্যার বলবেন? আরেকবার একটু। কি বলছিলাম বলো তো? দাম স্তর বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে হ্যাঁ, অর্থের যোগান বেড়ে যাওয়া। অর্থাৎ অর্থের যোগান যে হারে বাড়বে, উৎপাদন যদি না বাড়ে সে হারে, তখনই মুদ্রাস্ফীতিটা হয়। লিখতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আসো, ঋণ নিয়ন্ত্রণ করার দরকার হচ্ছে এই কারণে, তোমার অর্থ যত বেশি মানে লোন দিতে পারবে ব্যাংক, তত বেশি অর্থনীতিতে টাকার সরবরাহ বাড়বে, তত বেশি টাকা ক্রিয়েট হবে। যত টাকা ক্রিয়েট হবে তত মুদ্রাস্ফীতি বাড়বে। ধরতে পারছো এটা? জি স্যার। ঋণ নিয়ন্ত্রণ করা কেন দরকার হচ্ছে, কেন আমি যত খুশি তত টাকা ক্রিয়েট করতে দিতে পারি না, এটা বুঝতে পারছো? যত বেশি টাকা ক্রিয়েট হবে তত বেশি দাম স্তর বেড়ে যাবে, তত বেশি মুদ্রাস্ফীতি হবে। আর যে কোনো অর্থনীতি, যে কোনো সরকার, যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যই থাকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখব মূল তিনটা পদ্ধতি অবলম্বন করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে রাখে। অর্থাৎ আমি বেশি টাকা ক্রিয়েট হতে দিব না, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমি অ্যালাউ করব যে এই পর্যন্ত আমি টাকা ক্রিয়েট হতে দিব। ঠিক আছে? এরকম একটা গোল নিয়ে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। হ্যাঁ, মুদ্রাস্ফীতি দেখছো, যখন অর্থের যোগান বেড়ে যাচ্ছে তখন অর্থের যোগান কমিয়ে দিবে, তাহলে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে চলে আসবে। ঠিক আছে? এরপর বিপরীত একটা অবস্থা চিন্তা করো, যখন যেটাকে বলে অর্থনৈতিক মন্দা, বা যখন অর্থনীতিতে সবার কাজ থাকে না, মানুষ বেকার থাকে, যখন উৎপাদন কম থাকে, তখন দাম স্তর কমে যায় বা দাম কমে যায়, অটোমেটিক্যালি কমে যায়, কারণ উৎপাদন কম হয়। এই অবস্থায় কি হয়, তখন আবার কি হয়, অর্থ সরবরাহ বাড়ানোর দরকার হয়। যখন লিখো একটু, যখন অর্থনৈতিক মন্দা হয় তখন অর্থ সরবরাহ বাড়ানোর দরকার হয়। মুদ্রাস্ফীতি যখন হয় তখন অর্থ সরবরাহ কমানোর দরকার হয়। আবার অর্থনৈতিক মন্দা যখন হয়, যখন অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, উৎপাদন হয় না একদমই, এখন একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে না, এর উপর জি যদি স্যার। আরো 6 মাস চলে তাহলে সেটা হবে অর্থনৈতিক মন্দা। ঠিক আছে? মানুষের কাজ নাই, মানুষ এমনিতেই বেকার হয়ে যাচ্ছে, এরকম অনেক সিচুয়েশন আমরা হচ্ছে না? যদি স্যার মুদ্রার সরবরাহ স্যার বাড়িয়ে দিই স্যার, তাহলে কি স্যার দ্রব্যের স্যার কিভাবে বৃদ্ধি পাবে এটা স্যার বুঝতে পারি নাই। কোনটা দ্রব্য আবার তো একটু কমে বলো। গিয়েছিল হ্যাঁ স্যার, এই যে স্যার অর্থনৈতিক মন্দা যখন হয় স্যার, তখন হ্যাঁ, স্যার আমরা মানে এটা হচ্ছে অর্থ সরবরাহ কাজ বাড়িয়ে সৃষ্টি যদি করা। দিই স্যার, ধরো তাহলে কোনো দ্রব্যের কাজও নাই, তারপরেও একটা রাস্তা খুঁড়ো, ওখানে কয়েকজন মানুষ কাজ পাবে না, ওদেরকে টাকা দেওয়া হবে না, এই যে এভাবে জি অর্থের স্যার। সরবরাহটা বাড়বে। ঠিক আছে? মানে যে কোনো ভাবে অর্থের সরবরাহ বাড়িয়ে বা যে কোনো ভাবে কাজের সুযোগ সৃষ্টি করে
কাজ মানে ওই অর্থনীতিটাকে চাঙ্গা করে তোলা, মন্দা থেকে প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, আপাতত আমি যেটা এখন একটু ধরতে পারছো তুমি সাজিদ? জি স্যার। ধরতে পারছো আমি যেটা বলছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা দেখো, তাহলে দুইটা সিচুয়েশন, ঋণ নিয়ন্ত্রণ করা কখন দরকার, মানে ঋণ কমানো কখন দরকার, মানে যখন অর্থ সরবরাহ কমানো দরকার। অর্থ সরবরাহ কখন কমাতে হবে? যখন মুদ্রাস্ফীতি হবে। স্ফীতি দেখা যায়। হ্যাঁ, আবার অর্থ সরবরাহ বাড়ানোরও দরকার হয়। কখন বাড়াবে? যখন অর্থনৈতিক মন্দা থাকে। মুদ্রা সংকোচন স্যার। হ্যাঁ, অর্থনৈতিক মন্দা সংকোচন যখন স্যার। দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, যখন ওটা কমে যাবে তখন ওটাকে মুদ্রা সংকোচন বলে। এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার মুদ্রাস্ফীতি স্যার বললেন না যে অর্থনীতি স্বাভাবিক রাখতে হলে যে কোনো ভাবে কাজের কোন স্কোপ তৈরি করবে, কিন্তু স্যার মাটি কাটা বা এরকম রাস্তা ফিক্স করা এত টাকা তো মানে হ্যাঁ, অর্থনীতি এটা স্যার একটা বেশি বড়। এক্সাম্পল। হ্যাঁ, এটা আমার কথা না, এটা কেইনজের কথা। হ্যাঁ, যখন জি, স্যার। অর্থনীতি মন্দাভাব থাকে তখন কোনো কাজ না থাকলেও যে কোনো ভাবে কাজ সৃষ্টি করে মানুষের হাতে টাকা দাও। যখন মানুষের হাতে টাকা থাকবে তখন অটোমেটিক্যালি মন্দা থেকে প্রবৃদ্ধির দিকে যাবে। এটা একটা পলিসি। হ্যাঁ, মানে এরকম এটার সমালোচনা আছে, কিন্তু এটা একটা পলিসি। যখন কিছুই করার থাকবে না তখন টাকা সৃষ্টি করে মানুষের হাতে টাকা দাও, টাকা ছাপিয়ে হলেও টাকা দাও। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? মানে যখন কোনো জি স্যার। অবস্থায় থাকবে না, মানুষের কিছুই করার থাকে না তখন। হ্যাঁ, আচ্ছা জি স্যার। এইটুক বুঝছো কেন ঋণ নিয়ন্ত্রণ করা দরকার? তাহলে দেখো, জি কোন স্যার। তিনটা পদ্ধতি দিয়ে প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে? একটা হচ্ছে নগদ জমার হার পরিবর্তন। নগদ জমার হার পরিবর্তন, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। আচ্ছা দেখো, বাণিজ্যিক ব্যাংক যে আমানতগুলো জমা হয়, মানে আমরা গিয়ে বাণিজ্যিক ব্যাংকে টাকা যখন রাখি, তার একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকে জমা দিতে হয়। আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকে জমা দিতে হয়। ধরতে পারছো? বাংলাদেশে এটা কত? 5%। অর্থাৎ যত টাকা আসতেছে আমানত হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে, তার 5% টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয় রিজার্ভ হিসেবে। ঠিক আছে, এটাকে বলে নগদ জমার হার বা ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার, কেন্দ্রীয় ব্যাংক এই টাকা দিয়ে কি করবে? কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ রাখবে, যখন দরকার হয়। অনেক সময় ব্যাংকগুলোর মানে অনেক সময় ব্যাংকগুলোর কি অবস্থা হয়, দেউলিয়া হয়ে যায়, ব্যাংকগুলোকেও অনেক সময় টাকা দিতে হয় কেন্দ্রীয় ব্যাংকে, তাই না? অথবা অন্য কোনো জি স্যার। উন্নয়নমূলক কাজে খরচ করবে, অথবা সরকারের অনেক ঋণ থাকে, সরকারকে ঋণ দিবে। ঠিক আছে, অনেকগুলো কাজ করার আছে। ঠিক আছে, তুমি একটা জি স্যার। দেশে ব্যাংক খুলতেছো, মানে যে লস গুলো মানতেই হয়, তার একটা হচ্ছে নগদ জমার হার জমা দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কে জি এটা? স্যার। মাহমুদ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে আচ্ছা, এটা দিয়ে কিভাবে ঋণ নিয়ন্ত্রণ হয় দেখো। এখন আছে 5%, অর্থাৎ 5% টাকা জমা দিয়ে দিতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। ঠিক আছে, এখন দেখো, এই টাকাটা যদি বাড়িয়ে দেওয়া হয়, 5% থেকে যদি 10% করে দেওয়া হয়, 5% থেকে যদি 10% করে দেওয়া হয়, অর্থাৎ নগদ জমার হারটা যখন বাড়িয়ে দেওয়া হবে, তখন বাণিজ্যিক ব্যাংক কি বেশি ঋণ দিতে পারবে না কম ঋণ দিতে পারবে বলতো? স্যার বেশি ঋণ কম দিতে ঋণ পারবে দিতে না। পারবে না কিছু। হ্যাঁ, কম ঋণ দিতে পারবে, কারণ হ্যাঁ কম ঋণ দিতে পারবে, কারণ তাকে এখন আগের থেকে বেশি টাকা জমা দিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যখন মুদ্রাস্ফীতি হবে, যখন অর্থ সরবরাহ কমানোর দরকার হবে, তখন নগদ জমার হার বাড়িয়ে দিবে, 5% থেকে 10% করে দিবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, একইভাবে যখন অর্থনৈতিক মন্দা হবে বা মুদ্রা সংকোচন হবে, তখন কি হবে? এই 5%টা যখন মানে যখন মুদ্রা সংকোচন হবে বা অর্থনৈতিক মন্দা হবে, তখন অর্থের সরবরাহ বাড়াতে হবে। হ্যাঁ, তাহলে
এই 5% যদি 2% করে দেওয়া হয় তাহলে কি আগের থেকে বেশি লোন দিতে পারবে না ব্যাংকগুলো? জি স্যার, জি বেশি স্যার। দিতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা পলিসি যে নগদ জমার যে হারটা থাকে এটা চেঞ্জ করে, এটা পরিবর্তন করে অর্থ সরবরাহ বাড়াতে বা কমাতে পারে কেন্দ্রীয় ব্যাংক। বুঝতে পারছো? আচ্ছা, এখন অর্থনীতির যে অবস্থা, এখন কি করা দরকার বলো তো? এখন বাংলাদেশের অর্থনীতি অর্থ সরবরাহের পরিমাণ বাড়ানো দরকার স্যার। স্যার নগদ হ্যাঁ, স্যার, জমার নগদ হারটা জমার কমিয়ে হার দেওয়ার দরকার। কমানো দরকার। হ্যাঁ, গুড গুড। নগদ জমার হার কমিয়ে দিতে হবে, তাহলে মানুষের হাতে বেশি টাকা থাকবে। ঠিক আছে, মানুষ কাজ করার সুযোগ পেতে পারে যখন টাকা বেশি থাকবে। এরপর দ্বিতীয় পলিসি দেখো, খোলা বাজার নীতি। হ্যাঁ, এটা সরাসরি কেন্দ্রীয় ব্যাংক যে বন্ড থেকে সিকিউরিটি, বন্ড, শেয়ার এগুলো কেনা বেচা করে। ঠিক আছে, যে নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক শেয়ার, ঋণপত্র এগুলো কেনা বেচা করে সেটাকে খোলা বাজার নীতি বলা হয়। হ্যাঁ, এখন বলো যে যখন অর্থ সরবরাহ বাড়াতে হবে তখন কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র কিনবে না বিক্রি করবে? কিনে নিবে না বিক্রি করবে যখন অর্থ সরবরাহ বিক্রি যখন? করবে। বুঝি নাই স্যার, আরেকবার একটু স্যার বুঝাই দেন। হ্যাঁ বলছি, খোলা বাজার নীতি বুঝছো? অর্থাৎ শেয়ার, ঋণপত্র এগুলো কেনা বেচা করবে কেন্দ্রীয় ব্যাংক, এগুলো ছাপাবে, বাণিজ্যিক ব্যাংক এগুলো কিনে নিবে, অথবা জনগণ ওগুলো কিনে নিবে। জনগণ যখন কিনে নিবে তখন জনগণের হাতে টাকা থাকবে না টাকা কমে যাবে? স্যার টাকা বাড়বে। শেয়ার যখন কিনবে তখন জনগণের স্যার কমে স্যার যাবে। কমে যাবে। কমে যাবে। হ্যাঁ, জনগণের হাতে যখন শেয়ার যাবে তারা তো টাকা দিয়ে এগুলো কিনবে। হ্যাঁ, টাকাগুলো তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যাবে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক শেয়ার বিক্রি করলে কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র বিক্রি করে টাকাগুলো নিয়ে নিবে, তখন অর্থ সরবরাহ কমে যাবে। বুঝতে পারছো? এটা কখন হবে? যখন মুদ্রাস্ফীতি বা অর্থ সরবরাহ, সময় স্যার। হ্যাঁ, যখন অর্থ সরবরাহ কমাতে হবে। রিমা, বুঝতে পারছো? স্যার আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না, মানে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ওই শেয়ারগুলো বিক্রি করবে জনগণের কাছে? হ্যাঁ, কেন্দ্রীয় জনগণ না, মূলত বাণিজ্যিক ব্যাংকের কাছে, জনগণের কাছেও বিক্রি করতে পারে। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক শেয়ারগুলো বিক্রি করবে। শেয়ারগুলো এখন কার কাছে বিক্রি করবে? জনগণের কাছে। বাণিজ্যিক ব্যাংকে। ধরো তুমি শেয়ারটা কিনলে, তাই না? এখন তুমি তো টাকা দিয়ে জি দিচ্ছ, স্যার, টাকা তাহলে তো দিয়ে, আমি টাকাটা কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে দিব। জি স্যার, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, যখন টাকাটা দিয়ে দিচ্ছ তখন অর্থ সরবরাহ কমে যাচ্ছে। ঠিক আছে, আবার উল্টা ভাবে কি হয়, যখন কেন্দ্রীয় ব্যাংক শেয়ারগুলো কিনে নেয় বাণিজ্যিক ব্যাংক থেকে, তখন কি হয় বলতো? তার মানে স্যার তখন বাণিজ্যিক ব্যাংকের হাতে টাকা থাকবে। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংক আরো বেশি ঋণ দিতে পারবে। তখন কি স্যার মুদ্রাস্ফীতি থাকে স্যার? অর্থনৈতিক টাকা কখন না, বাড়াতে তখন হবে? মন্দা থাকবে। মন্দা থাকে। টাকা কখন অর্থনীতিতে বাড়াতে হবে? মন্দার সময়। যখন মন্দা থাকে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন দেখো দুটা গেল, এখন তিনটা। ব্যাংক হারের পরিবর্তন নীতি, এটা প্রথমটা অনেক সময় একটু চালু লাগতে পারে। ঠিক আছে, দুইটা দুই জিনিস। নগদ জমার হার যেটা ছিল সেটা আমানতের টাকা। হ্যাঁ, ব্যাংকের কাছে আমানত হিসেবে যে টাকাটা যাচ্ছে সেটার একটা অংশ দিয়ে দিতে হয়, যত টাকায় আসুক তত টাকা। ঠিক আছে, আর ব্যাংক হার নীতি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, ঠিক আছে, তখন যে ইন্টারেস্ট রেট বা সুদের হারটা থাকে সেটাকে বলা হয় ব্যাংক হার নীতি। আবার দেখো, বাণিজ্যিক ব্যাংক অনেক সময় বা বেশিরভাগ সময় কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়। ঠিক আছে, যখন তাদের টাকার দরকার হয়। হ্যাঁ, যখন ঋণ নেয় তখন ঋণ নিয়ে টাকাটা তো ফেরত দিতে হবে, তাই না? ফেরত দিবে একটা ইন্টারেস্ট সহ বা একটা সুদের হার সহ, সেই হারটাকে বলা হয় ব্যাংক হার। ঠিক আছে, ব্যাংক রেট অথবা মিনিমাম লেন্ডিং রেট, এটা এখন কত? 5%। ঠিক আছে, এখন দেখো এই 5% যখন বাড়িয়ে দিবে, অর্থাৎ ইন্টারেস্ট রেটটা যখন বাড়িয়ে দিবে, তখন বাণিজ্যিক ব্যাংকে আরো বেশি টাকা জমা দিতে হবে। বাণিজ্যিক ব্যাংক যখন কেন্দ্রীয় ব্যাংকে বেশি টাকা দিবে, তখন বাণিজ্যিক ব্যাংকের হাতে আসলে টাকা থাকতেছে না কমে বেশি যাবে। ঋণ দেওয়ার জন্য। হ্যাঁ, গুড। তাহলে তখন কি হবে? অর্থের সরবরাহ কমে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার।
এই তিনটা পয়েন্ট ক্লিয়ার সবার কাছে? স্যার ব্যাংক হারের পরিবর্তন নীতিটা স্যার একটু বুঝিয়ে দেন। ব্যাংক হারের পরিবর্তন, ব্যাংক হার কি সেটা বুঝছো? এটা হচ্ছে ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক যখন সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিবে, ঋণের টাকাটা যখন ফেরত দিবে তখন তো একটা ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে, তাই না? সেই ইন্টারেস্টটা ধরো 5%। এখন বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক চিন্তা করতেছে যে যেহেতু মুদ্রাস্ফীতি হচ্ছে, অর্থ সরবরাহ আমি কমিয়ে দিব, হ্যাঁ, তখন সে কি করবে, এই রেটটা ব্যাংক হারটা বাড়িয়ে দিবে, 10% করে দিবে। তাহলে এখন বাণিজ্যিক ব্যাংকে বেশি টাকা জমা দিতে হবে না কেন্দ্রীয় ব্যাংকের কাছে? জি স্যার, জি স্যার। যখন বাণিজ্যিক ব্যাংক বেশি টাকা জমা দিবে, তার কাছে ঋণ দেওয়ার মতো টাকার পরিমাণ কম থাকবে, তাই না? তাহলে অটোমেটিক্যালি অর্থ সৃষ্টি বা অর্থ সরবরাহ কমে যাবে। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝছি স্যার। ইয়েস। হ্যাঁ, তাহলে একজন একটু বলো কেন ঋণ নিয়ন্ত্রণ করার দরকার হচ্ছে? টাকা ক্রিয়েট হওয়া ভালো না? যত টাকা বাড়তেছে মানুষের হাতে টাকা বেশি থাকবে, সমস্যাটা কোথায়? তাহলে কেন ঋণ নিয়ন্ত্রণ করা দরকার বলো তো একজন? স্যার কারণ মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে এই জন্য। মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, এগুলোর জন্য। যখন একটা বলো, মুদ্রাস্ফীতি যখন হবে তখন ঋণ মানে অর্থ কমাতে হবে, আবার যখন মুদ্রা সংকোচন যখন হবে তখন, বা অর্থনৈতিক মন্দা হবে তখন অর্থের পরিমাণ বাড়াতে হবে। ক্লিয়ার এটা সবাই? আচ্ছা, এই তিনটাই হচ্ছে মূল নীতি। এগুলোকে প্রত্যক্ষ নীতিও বলা হয়। এগুলো সরাসরি মানুষের হাত থেকে টাকা কমিয়ে দিচ্ছে অথবা টাকা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? আরো কিছু পরোক্ষ নীতি আছে, হ্যাঁ, ওগুলো একটু কয়েকটা আমি একটু বলে দিই। হ্যাঁ, একটা হচ্ছে ঋণের রেশনিং, যেগুলো পরোক্ষ নীতি। এই তিনটা জানা থাকাটা বেশি জরুরি, জানতেই হবে, ঠিক আছে? আর বাকি যে পরোক্ষ নীতিগুলো আছে সেটা, তার মধ্যে একটা হচ্ছে ঋণের রেশনিং করা বা ঋণ বাছাই করা। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ফিক্সড করে দিবে বাণিজ্যিক ব্যাংকে যে তুমি এই খাতে এই লোককে এত টাকা ঋণ দিতে পারবে, অর্থাৎ ইচ্ছা মতো স্বাধীনভাবে দিতে পারবে না। এটাকে বলে রেশনিং বা বাছাই করা। অর্থাৎ কোন কোন খাতে কি কি পরিমাণ ঋণ দিবে সেটা কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট করে দিবে, ফিক্সড করে দিবে, ঠিক আছে? তাহলে যখন এটা হবে তখন মানে অত বেশি অর্থ ক্রিয়েট হবে না যতটুকু স্বাধীনভাবে করলে হতো, ঠিক আছে? বুঝতে পারছো? ঋণের রেশনিং পয়েন্টটা লিখে রাখো, হ্যাঁ, ঋণের রেশনিং। এরপর দেখো নৈতিক প্ররোচনা। নৈতিক প্ররোচনা হচ্ছে যখন দেখতেছে কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন দেশের কথা চিন্তা করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে অনুরোধ করবে যে এইভাবে যত্রতত্র ভাবে ঋণ সৃষ্টি করো না, বা যেহেতু এখন মন্দা তুমি টাকার পরিমাণ বাড়াও, ঠিক আছে? এটা হচ্ছে নৈতিক প্ররোচনা। অথবা প্রত্যক্ষ আদেশ, সরাসরি আদেশ দিবে যে টাকার পরিমাণ বাড়াও, এভাবে এভাবে ঋণের পরিমাণ বাড়াও, অথবা এভাবে এভাবে ঋণের পরিমাণ কমাও, ঠিক আছে? তাহলে দুটো পয়েন্ট বললাম, একটা হচ্ছে নৈতিক প্ররোচনা আর একটা হচ্ছে প্রত্যক্ষ আদেশ। প্রত্যক্ষ আদেশটা ডিরেক্ট অর্ডার, যদি পালন না করে তাহলে শাস্তির ব্যবস্থা দিবে, যে যদি এটা না করো তাহলে আমি তোমাকে এই পানিশমেন্ট দিব। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর 3 মিনিট আছে। আজকে কি আর পড়ানোর সময়? আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিই আগে। স্যার আপনি স্যার সবগুলা পেজ যদি আরেকবার একদম কমপ্লিট দেখাইতেন স্যার, একদম ভালো করে নিতাম স্যার। প্রথম থেকে অনেকগুলো মিস গেছে তো স্যার, যদি একদম আমি রেকর্ড করে কিছু ক্লাস রেকর্ড করতেছি, হ্যাঁ, ওগুলো আমি আপলোড দিয়ে দিব। ও আচ্ছা স্যার, ঠিক আছে।